السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده إلى يوم الدين. أما بعد 2006 সালের 28 অক্টোবর একটি জঘন্যতম পিশাচিকতার দিন। সাপের মতো পিটিয়ে মানুষ হত্যা করে লাশের উপরে নাচানাচি করার মতো জঘন্যতম ঘটনা। এটা বাংলাদেশের ইতিহাসে তো বটেই, বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা। সেটি রচনা করা হয়েছিল আমাদের এই বাংলাদেশের পল্টনের ময়দানে। যারা দীর্ঘ 18 বছর পর এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই প্রতি ফ্যাসিবাদী শাসন এবং তাদের 214 দলীয় নেতারা মিলে সিদ্ধান্ত নিয়ে সেদিন পল্টনে হামলা করেছে। তারা মৌলিকভাবে হামলা করেছিল এর আগের দিন থেকে, এবং এই সিদ্ধান্ত নিশ্চয়ই আগেই নেওয়া হয়েছে। আমরা পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি বক্তব্যকে সামনে নিয়ে যদি সেই সময়ের ঘটনাকে বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা বুঝব কেন এই ঘটনা ঘটানো হয়েছে। 2011 সালের মাঝামাঝিতে জুন মাসের শেষের দিকে বা জুলাইয়ের প্রথম দিকে মনমোহন সিং একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের 25% মানুষ জামাত ইসলামকে সমর্থন করে, এবং এই 25% মানুষ যে জামাতকে সমর্থন করে তাদের অধিকাংশই হচ্ছে ভারত বিরোধী। এই মন্তব্যটা তিনি করেছেন। ওনার বক্তব্যটা উদ্দেশ্যমূলক হলেও উনি অনেক ভারতের ইতিহাসে অনেক উচ্চশিক্ষিত লার্নার ব্যক্তিত্ব ছিলেন। তিনি খেয়ালিপনায় একটি বক্তব্য দিয়েছেন বলে আমরা মনে করি না। নিশ্চয়ই তিনি এই বক্তব্যের পিছনে ওনার কোনো গবেষণা আছে, মাঠ পর্যায়ের জরিপের ফলাফল আছে ওনার কাছে, নাইলে ওনার মতো ব্যক্তিত্ব এরকম একটা পরিসংখ্যানের ভিত্তিক বক্তব্য দিতে পারে না। আর আমাদের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি সেই গবেষণা বা মাঠ পর্যায়ের জরিপটা নিশ্চয়ই 2001 থেকে 2006 সালের মধ্যে হয়েছে। কারণ আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামাত ইসলামী ফরমালি কাজ শুরু করেছে 1979 সালের 26শে মে থেকে, এবং 1980 সালে জামাত ইসলামী কেয়ারটেকার সরকারের দাবি একটি বুকলেটের মাধ্যমে জিয়া রহমানের কাছে পেশ করেছিল, যাতে এই যে গণতন্ত্রের মাধ্যমে স্বাধীনতা উত্তর বাংলাদেশের ক্ষমতায় এসে যে একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করল, এবং নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে আবার আমরা একটি নতুন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলাম 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। তখন থেকে আমরা যাতে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হয়, প্রাতিষ্ঠানিক রূপ পায়, সেজন্য আমাদের জামাত কেন্দ্রীয়ভাবে চিন্তা করেছে এবং একটি বুকলেট দিয়েছে, এবং সেখানে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা ছিল।
এরপরে আমরা দেখলাম কিছুদিন যেতে না যেতেই সেটাকেও আর চলতে দেওয়া হলো না। শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করলেন 81 সালের 14 মে। মাত্র 17 দিনের মাথায় সেই জিয়াউর রহমান নৃশংসভাবে খুন হয়। এরপরও জিয়াউর রহমানের জনপ্রিয়তা ছিল বলেই বিপুল ভোটে প্রেসিডেন্ট আব্দুল সত্তার নির্বাচিত হলেন। আমরা মনে করলাম যে তিনি শহীদ হলেও গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, কিন্তু দেখা গেল ঠিকই 11 মার্চে সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ আম্রকাননকে রক্তে রঞ্জিত করা হল এবং সেখানে শহীদ সাব্বির হামিদ আইয়ুব জব্বারের রক্তে রঞ্জিত এবং সাথে সাথে আমরা দেখলাম এর 13 দিন পরেই 24 মার্চ 1982 সালে যিনি সর্বশেষ ট্রেনিংটি দেরাদুনে আগ্রাতে নিয়েছেন, ভারতে নিয়েছেন, সেই এরশাদ শাহী ক্ষমতা দখল করলেন। গণতন্ত্র আবার যুদ্ধ হয়ে গেল। এরপরে বিভিন্ন জন বিভিন্ন দফা দিয়ে আন্দোলন করেছে, কিন্তু জামাত ইসলামী বরাবরই কেয়ারটেকার সরকার ফর্মুলার ভিত্তিতে আন্দোলনের জন্য আহ্বান জানিয়েছে। অবশেষে জামাত ইসলামের কেয়ারটেকার সরকার ফর্মুলা 1986 সাল থেকে গণরূপ নিয়েছে। সকল দল এই দাবিতে একমত হয়ে আন্দোলন করার কারণে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ সাহেব ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আবার গণতন্ত্র উন্মুক্ত হল। 1991 সালে কেয়ারটেকার সরকারের অধীনে দেশের প্রথমবারের মতো একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে শেখ হাসিনাও বিজয়ী হলেন, খালেদা জিয়াও বিজয়ী হলেন। জামাত ইসলামীকে আল্লাহ 18টা সিট দান করলেন, কিন্তু আল্লাহর ফর্মুলা ছিল এমন যে সিট সংখ্যা কম হলেও এটা বিশ্বব্যাপী যাতে পরিচিত হয়। জামাত ইসলামের শক্তির জানান দিলেন 18টা সিট যেদিকে ক্ষমতা সেই দিকে। এই যখন জামাত ইসলামের আন্তর্জাতিকভাবে পরিচিতির সুযোগ হল, তখনই দেখা গেল যে জামাত ইসলামের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক প্রতিবাদ, বিদ্রোহ, বাধা বিপত্তি বেড়ে গেল। ঢাকানি কমিটি করতে হলো, গণআদালত গঠিত হলো। এইভাবে আস্তে আস্তে যখন 2001 সালে কাকদলীয় সরকারে আমরা 2 জন মন্ত্রী সুযোগ পেলাম, 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালানোর মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জনগণের আরো বেশি কাছে যাওয়ার সুযোগ পেলাম। পরবর্তী নির্বাচন নির্ধারিত হলো 2007 সালের 22 জানুয়ারি। তখন নিশ্চয় মনমোহন সিং এর কাছে ওই যে স্টাডি ছিল, এইভাবে যদি স্বাভাবিকতা চলতে দেওয়া হয় তাহলে তো জামাত ইসলামী এগিয়ে যাবে আর বাংলাদেশে আমাদের প্রভুত্ব থাকবে না। সেজন্য তারা গণতন্ত্রের দ্য বিগেস্ট ডেমোক্রেসি পরিচয় দিয়েও আমাদের দেশে গণতন্ত্রকে হত্যা করেছিল 28 অক্টোবর লগিবুটা তাণ্ডবের মাধ্যমে। লগিবুটা তাণ্ডবের মাধ্যমে মৌলিকভাবে শুধু মানুষ হত্যা করা হয়নি, জঘন্য পিশাচিতার নজির স্থাপন করেছে এবং সাথে সাথে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এরপর থেকে 18 বছর আর বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখেনি। 2008 সালের নির্বাচনটা কম আলোচিত হয়, কিন্তু 2008 সালের নির্বাচনটা ছিল দ্য মোস্ট পলিউটেড ইলেকশন, সবচেয়ে বেশি দুষ্ট চক্রের মধ্যে নির্বাচন। বাহিরে জনগণ লাইনে দাঁড়িয়েছিল, ভোট দিয়েছিল, কিন্তু সেই তার প্রতিফলন রেজাল্ট হয় না। রেজাল্ট উত্তরপাড়ায় তৈরি করে সাবমিট করা হয়েছে।
এবং সেই জন্য কোনো কোনো কেন্দ্রে 160% ভোট কাস্ট হয়েছে, 90 বেশি ভোট কাস্ট হয়েছে, এরকম কেন্দ্রের সংখ্যা অনেক। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্য, ফ্যাসিবাদী শাসন কায়েমের মাধ্যমে বাংলাদেশকে একটি পরাধীনে পরিণত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই 28 অক্টোবর সংঘটিত হয়েছে। সেজন্য এটার উপরে শুধু একটা মিছিল, একটা আলোচনা নয়, এটার উপরে আমাদের অনেক বেশি আলোচনা হওয়া দরকার, অনেক বেশি ইতিহাস এটা আমাদের নবপ্রজন্মকে জানানো দরকার। এরপরে আমরা আবার আল্লাহর মেহেরবানিতে 24 জুলাই 36 জুলাই বিপ্লবের মাধ্যমে তো 18 বছর পরে সেখান থেকে উদ্ধার পেয়েছি, কিন্তু এখনো ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র চলছে। এখনো আমাদের মহিলাদের উপর আক্রমণ চলছে, কোরআন তালিমের উপর আক্রমণ চলছে। তাহলে স্বৈরাচার নামে না থাকলেও বেনামে ভিন্ন নামে ফিরে আসার জন্য ষড়যন্ত্র করছে। কাজে যারাই যে নামেই আসুক না কেন, ফেসিবাদী কোন ফেসিবাদী চরিত্রকে আমরা মেনে নেব না। আমরা শহীদ হব, কিন্তু কোন অন্যায়, অবিচার, জুলুম, কোন অগণতান্ত্রিক আচরণকে আমরা মেনে নেব না। সেজন্য এই 28 অক্টোবরকে আমাদের স্মরণ করতে হবে। আল্লাহ এই শহীদদেরকে তাদের শাহাদাতের উত্তম মর্যাদা দান করুক এবং তাদেরকে তাদের সাথে জান্নাতে মিলিত হওয়ার তৌফিক দান করুক। এবং আগামী দিনে যে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় যে দেশ আমরা করতে চাই, সেই সমৃদ্ধ বাংলাদেশ গঠনে 28 অক্টোবরের শহীদেরাই হবে আমাদের প্রেরণা। তাদের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রে থাকবে মানবাধিকার, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তার নাগরিক অধিকার নিয়ে মর্যাদার সাথে বসবাস করতে পারবে। আসুন আমরা আজকে তাদের মাগফিরাতের দোয়া করি। তাদের খুনিদের যারা চিহ্নিত করে নির্দেশ দিয়েছে, শেখ হাসিনা, বাপ্পাদিত্য বসু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডাক্তার ইকবাল সহ যাদের চিহ্নিত আওতায় নিয়ে আসি এবং চূড়ান্ত বিচারের ফয়সালা আমরা আল্লাহর উপর দেব। যেদিন কোন নিরপেক্ষতা পূর্ণ হবে না, সঠিক বিচার করবেন সেই কিয়ামতের দিন, সেদিনই আমরা সঠিক বিচার করবো ইনশাআল্লাহ। আগামী দিনের সকল আন্দোলন আপনাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আজকে উদ্বোধন ঘোষণা করছি। আজকে প্রধান মেহমান আছেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর সদস্য, আমাদের চট্টগ্রাম জোনের অন্যতম টিম সদস্য জাফর সাদেক, এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবেন ইনশাআল্লাহ।